আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় এর মজুদ পণ্যের হিসাব সংরক্ষণ সংক্রান্ত রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো চলো শুরু করা যাক। তো এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি রাজশাহী বোর্ড 2019, তো এই প্রশ্নে আমাদের সাইহাম লিমিটেডের মার্চ মাসের কাঁচামাল সংক্রান্ত কিছু লেনদেন এখানে আছে, ক্রয় এবং ইস্যু সংক্রান্ত। এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে মোট ক্রয়ের পরিমাণ একক ও টাকায় নির্ণয় করো। অর্থাৎ আমাদের একক এবং টাকা উভয় নির্ণয় করতে হবে মোট ক্রয়ের পরিমাণ। তো চলো আমরা এই তথ্যের আলোকে ক নাম্বারের প্রথমে সমাধান করার চেষ্টা করি। তো এই যে ক নাম্বারের সমাধানের জন্য আমি উদ্দীপকের যে অংশটুকু ক এর সাথে রিলেটেড সেই তথ্যগুলো নিয়ে আসলাম। এখানে আমরা মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়ের জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি: তারিখ, বিবরণ, একক, দর, মূল্য। প্রকৃতপক্ষে আমাদের এইটুকু হচ্ছে উত্তর, আর উপরের অংশটুকু হচ্ছে আমাদের প্রশ্নের অংশ। এই প্রশ্নের অংশটুকু তোমাদের লেখা বাধ্যতামূলক না, এখান থেকে আমরা অঙ্ক করব। এইভাবে ছক করে করতে পারি। তারিখ প্রথমে 2018 মার্চ কত তারিখ? 8 তারিখে ক্রয় করেছে। এখানে যেহেতু ক্রয়ের পরিমাণ বলেছে, তাহলে এখানে মাত্র 2টা ক্রয় আছে সম্ভবত। এই যে 8 তারিখে পণ্য ক্রয় করেছে এবং 15 তারিখে পণ্য ক্রয় করেছে, তাহলে 8 তারিখ এবং 15 তারিখ এখানে লিখব। প্রথমে 8 তারিখ ক্রয় কত একক? 600 একক, একক প্রতি 70 টাকা দর। তাহলে এখানে লিখব 600, এককের ঘরে লিখব 600, দরের ঘরে লিখব 70 এবং এই 600কে 70 দিয়ে গুণ করে এইখানে লিখব 42,000 টাকা। তারপর আবার 15 তারিখে ক্রয় ছিল, 15 তারিখ লিখব ক্রয় কত একক? 400 একক, 75 টাকা দরে। 400 একক লিখব, এক দরে 75 টাকা রেট, 400 × 75, তাহলে এখানে হবে আমাদের মোট এই 30,000 টাকা। তো এই অঙ্কে আমাদের 8 তারিখ এবং 15 তারিখ 2টা মাত্র ক্রয় ছিল, আর কোনো লেনদেন এখানে ক্রয় সংক্রান্ত নাই। তো সেই 2টা লেনদেন এখানে লিখেছি। এবার আমরা এই একক কি বলেছিল প্রশ্নে? একক এবং টাকা নির্ণয় করতে বলেছিল। তো একক আমরা এখানে নিচে দাগ দিব এবং এই মূল্যের নিচে দাগ দিব। এই দুটো যোগ করে 1000 হবে, 1000 একক, আর এই দুটো যোগ করে সম্ভবত 72,000 টাকা হবে এবং নিচে ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ মোট আমরা পণ্য ক্রয় করেছি 1000 একক, যার মোট মূল্য 72,000 টাকা। এইভাবে আমরা ক নাম্বারের সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে বলেছে ফিফো পদ্ধতিতে মজুদ মালের খতিয়ান প্রস্তুত করো। তো আমরা এই তথ্যের আলোকে ফিফো পদ্ধতি অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো এর পূর্ণরূপ, তো এই পদ্ধতিতে এখন আমরা মাল খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব খ নাম্বারের সমাধানের জন্য। তো এই যে খ নাম্বারের সমাধানের জন্য উদ্দীপকের যে সমস্ত তথ্যাবলী ছিল আমি 2 দিকে লিখে রাখলাম, যাতে এগুলো দেখে আমরা সহজে সমাধান করতে পারি। মূলত এখান থেকে আমাদের উত্তর লেখা শুরু। উপরের 2টো প্রশ্ন আমি উপরে নিয়ে এসে রেখেছি ভাগ ভাগ করে। প্রথম অংশ এখানে 3টা লেনদেন লিখেছি, এখানে 3টা লেনদেন লিখেছি, মোট 6টা লেনদেন, না এখানে 4টা লেনদেন, 1 2 3 4টা। এগুলি দেখে আমরা সমাধান করব। তো ছকের উপরে আমাদের এইগুলো লিখতে হয়, আমরা জানি এইভাবে ছক অঙ্কন করতে হয়। তোমরা যারা আমার ক্লাসগুলি নিয়মিত দেখো তারা জানো কীভাবে ছক অঙ্কন করতে হয়। তারপরে বলছি, ছকের মধ্যে প্রথমে লিখব তারিখ, বিবরণ, ক্রয়, ইস্যু, উদ্ধৃত, 3টা অংশ। এক অংশকে 3টা করে ভাগ করব, 3টা কলামে, যথাক্রমে পরিমাণ, দর, টাকা। আবার মাঝখানের এখানে ইস্যুর ঘরে লিখব পরিমাণ, দর, টাকা এবং শেষে উদ্ধৃততে লিখব পরিমাণ, দর, টাকা। ক্রয় করলে ক্রয়ের ঘরে লিখব, ইস্যু করলে ইস্যুর ঘরে লিখব এবং যোগ বিয়োগ করে উদ্ধৃত থাকলে উদ্ধৃতর ঘরে লিখব।
প্রথম লেনদেনটি পড়ি 2018 মার্চ 1 কি বলেছে, প্রারম্ভিক মজুদ 1000 একক 80 টাকা দরে। তাহলে আমরা জানি প্রারম্ভিক মজুদ সবসময় আমরা এই উদ্ধৃতের ঘরে লিখি। তাহলে উদ্ধৃতের ঘরের এই পরিমাণের ঘরে লিখব 1000 একক, এখানে লিখব প্রারম্ভিক মজুদ, পরিমাণের ঘরে লিখব এই 1000 একক, একক প্রতি যে দর 80 টাকা ওইটা লিখব দরের ঘরে, 1000কে 80 দিয়ে গুণ করলে 80,000 টাকা হবে। অর্থাৎ প্রারম্ভিক মজুদ যেটা ছিল সেটি সরাসরি এখানে প্রারম্ভিক মজুদ বলে উদ্ধৃতের ঘরে বসবে। তারপরে আমরা এখানে একটি দাগ দিব, দাগ দেওয়ার পরে 8 তারিখ পড়ি কি বলেছে, পণ্য ক্রয় করা হয়েছে 8 তারিখ লিখব, এখানে লিখব ক্রয়। তো ক্রয় করলে ক্রয়ের ঘরে লিখতে হবে কিভাবে, 600 একক ক্রয় করেছে, এখানে লিখব পরিমাণের ঘরে 600, এক এক এককের দাম 70 টাকা, এখানে লিখব 70 টাকা, 600কে 70 দিয়ে গুণ করে আমাদের মোট হবে 42,000 টাকা। এবার আমরা জানি ক্রয় করলে আমরা আবার এই উদ্ধৃতের ঘরে লিখতে হয়, কিন্তু লেখার আগে এখানে এক লাইন ছিল আর এক লাইন নতুন হলো, আমাদের এখানে 2 লাইন হবে। কিভাবে লক্ষ্য করি, ক্রয়ের এই লাইনটা আমরা এইখানে লিখব, কেননা ক্রয় করলে উদ্ধৃত বাড়ে, কিন্তু তার আগে এই লাইনটা নিচে নামাই নিব, এই 1000 এখানে লিখব, 80 এখানে লিখব, 80,000 এখানে লিখব। এই লাইনটা নিচে নামাই নিয়ে এর নিচে এই লাইনটা হবে, মানে আগে যে লাইন আছে যে রেটে 80 টাকা দরে যে আমাদের এককটা আছে সেটা আগে লিখব, তারপর পরে যে শেষে সেটা এখানে লিখব, 600 একক 70 টাকা দরে 42,000 টাকা। অর্থাৎ ক্রয় করলে এখানে বসবে, কিন্তু তার আগে উপরের লাইনটা লিখে নিতে হবে। এবার আমরা দাগ দিব, 15 তারিখ না আর 10 তারিখ পড়ি, ইস্যু 800 একক। তো আমরা এখন 10 তারিখে ইস্যু করব, ইস্যু লিখব 800 একক। এখন ইস্যু করলে তো আমরা এই যে এইখানে মাঝখানে ইস্যুর ঘরে লিখব। এখন প্রশ্ন হচ্ছে 800 একক ইস্যু করব, আমাদের প্রথমে আছে কত 1000 একক, তাহলে আমাদের এই 1000-এর মধ্য হতে 800 একক ইস্যু করব, কারণ এটি হচ্ছে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতির নিয়ম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আগে যেটি এসেছে সেটি আগে বিক্রয় করা হবে। সেজন্য এই 1000-এর পাশে যে রেটটা আছে সেই রেট আমরা এখানে লিখব 800 একক, উপরে যে দরটা আছে সেই দরটা লিখব 800 × 80, এখানে 64,000 টাকা হবে সম্ভবত। আমি আবারও বলছি বিষয়টা, উপরে আছে মোট 1000, 1000-এর ভিতরে আমরা 800 একক বিক্রি করতে পারবো, সেজন্য 800 একক লিখেছি, দর লিখবই উপরে যেটি ছিল সেইটা, যেহেতু ফিফো পদ্ধতি বলেছে সেজন্য উপরের রেটটা নিব প্রথমে। এবার জেরের ঘরে কি লিখব, জেরের ঘরে লেখার সময় এখানে কিন্তু 1000-এর মধ্যে 800 চলে গেছে, 1000-এর মধ্যে 800 ইস্যু করেছি, তাহলে বাকি থাকে 200, 80 টাকা দর, 200কে 80 দিয়ে গুণ করে 16,000 টাকা। 1000-এর মধ্যে 800 চলে গেলে 200 থাকে, আর এই 600 কিন্তু অলরেডি এই লাইনটা আছেই, এই লাইনটা কিন্তু ইস্যু করি নাই, তাহলে নিচের লাইনটা কিন্তু ইনটেক আছে, তাই এই নিচের এই 600, 70, 42,000 এই লাইনটা পুরোটা এখানে বসে যাবে, কারণ এখান থেকে আমরা কোনো ইস্যু করি নাই, আমরা ইস্যু করেছি উপর থেকে 800 ইস্যু করেছি, 800 বিয়োগ করে এখানে লিখেছি। আবার দাগ দিব, দাগ দেওয়ার পরে আমরা কি করব, 15 তারিখ পড়ি, ক্রয় 400 একক, আবার ক্রয় করেছে 75 টাকা দরে, তাহলে আবার আমরা এখানে লিখব 15 তারিখ ক্রয় 400 একক 75 টাকা দর, তাহলে 400 × 75 সম্ভবত 30,000 টাকা হবে। এখন এই লাইনটা আমরা এখানে আবার লিখব, কেননা ক্রয় করলে এখানে লিখতে হবে, কিন্তু তার আগে এই যে উপরে 2টা লাইন আছে এই 2টা লাইন এখানে নামাই নিব, অর্থাৎ প্রথমে এই উপরে 200 যেটি আছে এই লাইনটা এখানে নামাবো, আবার এই লাইনটাও এখানে নামাবো, অর্থাৎ এই 2টা লাইন লিখে নিলাম। এটা কেনার আগে আমাদের 2 লাইন আছে, সেই 2 লাইন আগে লিখে নিলাম নিচে, এই যে এইখানে দাগের নিচে, এর নিচে তৃতীয় লাইন হিসাবে এই লাইনটা এখানে যুক্ত হবে, এই 400 এখানে লিখব, 75 এখানে লিখব, এই 30,000 এখানে লিখব। অর্থাৎ আমাদের ছিল 2 লাইন,
আবার কেনার ফলে 3 লাইন হয়েছে, 3টা দর, এখানে আবার দাগ দিব। এবার ইস্যু করবে 900 একক। তো 900 একক ইস্যু করার সময় আমরা এখানে তারিখ দিব 22 তারিখ ইস্যু। 900 একক একবারে লেখা যাবে না, ইস্যুর ঘরে আমরা লিখব এইখানে, কিন্তু এই 900 একক একবারে লেখা যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের এই অঙ্কের মধ্যে উপরে 900 নাই, আমরা প্রথম থেকে বিক্রি করব। তাহলে এই 200 আগে বিক্রি করব, 200 আগে ইস্যু করব। এই 200 লিখলাম 80 টাকা রেটে, 16,000 টাকা। মোট 900 আমাদের ইস্যু করতে হবে, তাহলে এখনও কিন্তু 700 বাকি থাকে। এই 600 তাহলে আমরা আবার লিখে দিলাম 600, 70 টাকা দরে 42,000 টাকা। তাহলে ভালো করে দেখি, এই লাইন শেষ, এই লাইনও শেষ, 2 লাইনে মোট 200 আর 600 800 হয়েছে, এখনও 100 বাকি আছে। আবার বলি 900 ইস্যু করতে হবে, 900। তো আমরা এই 200 ইস্যু করেছি, এই লাইন শেষ, 600 ইস্যু করেছি, এই লাইনও শেষ, এই দুইটা মিলে 800 ইস্যু হয়েছে। কিন্তু 900 ইস্যু করতে হলে আরও 100 বাকি থাকে, সেই 100 এই 400-র ভিতর থেকে নিব। 175 টাকা দর, 7,500, এই দুটো গুণ করে এবার জের লিখব। এখন তোমাদের কি মনে হচ্ছে জের লেখার সময় কিভাবে লিখব? এই 200 কিন্তু ইস্যু করে দিয়েছি, তাহলে এই 200 কিন্তু নাই। এই 600 আমরা ইস্যু করে দিয়েছি, এই 600 কিন্তু নাই। আবার এই 400-র মধ্যে 100 ইস্যু করেছি, তাহলে থাকে কত? 300, সেই 300 এখানে লিখব। 400-র ভিতরে 100 চলে গেলে 300 থাকে। 75 টাকা দর, এই 75কে 300 দিয়ে গুণ করে এখানে লিখব, তারপরে দাগ দিব। এরপরে আবার আমরা 27 তারিখটা পড়ি, আবার ইস্যু করেছে 100 একক। 27 তারিখ লিখব, এখানে ইস্যু 100 একক, এই 300-র মধ্যে 100 একক বিয়োগ করা যাবে, সেজন্য এখানে 100 লিখে এই 75 টাকা রেট হবে। একটাই যেহেতু রেট আছে সেজন্য এখানে এটাই হবে, এটা গুণ করে 7,500। 300-র মধ্যে 100 একক চলে গেলে আর থাকে 200 একক। 75 টাকা দর, এই 15,000 টাকা। আবার দাগ দিব। শেষে আরেকটি লেনদেন ছিল, এই যে 30 তারিখ, এখানে জায়গা নাই সেজন্য ডান দিকে লিখেছি। এখানে বলেছে ঘাটতি 10 একক। তো এই ঘাটতি 10 একক এখানে 30 তারিখ দিয়ে ঘাটতি লিখব, লেখার পরে 10 একক এই ইস্যুর ঘরে লিখব। এখন টাকা কত হবে? টাকা হবে এই 75 টাকা দরে লিখব আমরা। 10 × 75 750 হবে। এবার আমরা এখানে কত জের লিখব? 200 ছিল, 200-র মধ্যে আরও 10 চলে গেল, অর্থাৎ যত ইস্যু করব তত এখান থেকে কমতে থাকবে। 200-র মধ্যে আবার যদি 10 চলে যায়, ঘাটতি হয়, তাহলে এখানে 190 থাকবে। 75 টাকা রেট, এটা গুণ করে শেষের করে টাকা বসবে। 190 গুণ 75, 14,250 টাকা আমাদের উদ্বৃত্ত থাকলো। এটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ এর উদ্বৃত্ত, 14,250 টাকা ফিফো পদ্ধতিতে। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল ভারযুক্ত গড় পদ্ধতিতে মজুদ মালের খতিয়ান প্রস্তুত করো। তো ভারযুক্ত গড় পদ্ধতিতে আমরা জানি যে গড় করে ইস্যু করতে হয় এবং ক্রয় করার সময়ও গড় করতে হয়। সেজন্য আমরা এই তথ্যের আলোকে গ নাম্বারের সমাধান করার চেষ্টা করব। পরের স্লাইডে যাই, যে এখানে আমি আবার সেই প্রশ্নগুলি নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে খুব সহজে আমরা অঙ্ক করতে পারি। তো এখানে আবার ছক অঙ্কন করব আমরা পূর্বের মতো। উত্তর গ ছক অঙ্কন করেছি। ছক কীভাবে লিখতে হয় তোমরা জানো, এই যে ক্রয় ইস্যু উদ্বৃত্ত একই রকম ছক। এবার আমরা লিখব প্রথমেই যে প্রারম্ভিক মজুদ 2018 মার্চ 1 তারিখে প্রারম্ভিক মজুদ আমরা ফিফো পদ্ধতিতে কিছুক্ষণ আগে যেভাবে সমাধান করেছি সেইভাবে হবে, অর্থাৎ এই উদ্বৃত্ত ঘরে চলে যাবে। 1000 একক, 80 টাকা রেট, 80,000 টাকা। তারপরে দাগ দিয়ে দিব। প্রারম্ভিক মজুদটা উদ্বৃত্তের ঘরে বসবে। এককের ঘরে দরের ঘরে দুটো গুণ করে এখানে টাকা নতুন পাবো আমরা। এরপরে 8 তারিখে ক্রয় করেছে, ক্রয় লিখব।
এখানে একটি বিষয়, সেটি হচ্ছে ক্রয় করার সময় কিন্তু ক্রয়ের ঘরে আমরা পূর্বের মতো লিখব, কিন্তু এইখানে গড় করে টাকা হবে, গড় এক লাইন হবে। কিছুক্ষণ আগে যখন দেখছিলাম আমরা ক্রয় করলে 2-3টা লাইন কখনো কখনো হয়েছে, কিন্তু এখানে লাইন নতুন হবে না, এর সাথে অ্যাডজাস্ট করে গড় করে আমাদের এখানে লিখতে হবে এক লাইনের মধ্যে। কিভাবে ভালো করে লক্ষ্য করি। 600 একক ক্রয় করেছে, 600 লিখব, 70 টাকা দর, এই দুটো গুণ করে 42,000 টাকা হলো। এইবার এইখানে লিখব কিভাবে। আমরা প্রথমে এই যে পরিমাণ আছে এইখানে 1000 একক, আবার পরবর্তীতে কেনা হয়েছে 600 একক, তাহলে 1000 আর 600 মোট পরিমাণ হলো আমাদের 1600 একক। আবারও বলি, আগে ছিল 1000 একক, নতুন কিনেছি 600, দুটো যোগ করে আমাদের 1600 একক হয়েছে। এবার এখন এখানে 80 টাকা রেট, এখানে 70 টাকা রেট, তাহলে কোন রেটটা এখানে লিখব, সমস্যা না? সেজন্য আমরা কি করব, রেট এর ঘরটা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে এই লাস্টের টাকার ঘরটা আগে লিখে নিব। কিভাবে? এই 80,000 আর 42,000 যোগ করে এখানে লিখব। 80,000 আর 42,000 সম্ভবত 1,22,000। এই 1,22,000 মোট 1600 একক এর মূল্য। তাহলে 1600 একক এর মূল্য যদি 1,22,000 টাকা হয়, 1 এককের মূল্য কত? এই 1,22,000কে যদি 1600 দিয়ে ভাগ করি তাহলে এইখানে সেটি বের হবে, এই 76.25 টাকা। এবার আমরা এখানে দাগ দিব। দাগ দেওয়ার পরে আবার আমরা এখানে ইস্যু করেছি 10 তারিখে 800 একক ইস্যু করেছি, ইস্যু লিখব 800 একক। তো আমরা জানি ইস্যু করলে তো ইস্যুর ঘরে লিখব, মাঝখানের ঘরে, এবং এখানে সরাসরি 800 একক লিখব। দর কত লিখব? এখানে তো দর দেয়া নেই, তাহলে এখানে দর কত হবে? দর হবে এখানে যে দরটা আছে, এই 76.25, 800কে 76.25 দিয়ে গুণ করলে এই এত টাকা হয়। এবার আমরা এখানে কিভাবে লিখব? 1600 ছিল, 800 ইস্যু করা হলো, থাকে কত? আমরা জানি ইস্যু করলে এখান থেকে বিয়োগ হবে, আর ক্রয় করলে উদ্বৃত্তের সাথে যোগ হবে। ক্রয় করলে উদ্বৃত্ত বাড়বে, ইস্যু করলে উদ্বৃত্ত কমবে, খেয়াল রাখবো। 1600 হতে 800 বিয়োগ হলে 800 থাকে, রেট যা ছিল তাই লিখব, গুণ করে আমাদের যেটা হবে সেটা লিখব। আবার দাগ দিব। 15 তারিখে আবার ক্রয় করেছে, তো ক্রয় করলে আবার আমরা এই যে 8 তারিখে যেভাবে সমাধান করেছিলাম সেইভাবে হবে। লক্ষ্য করি, 400 একক কিনেছে, 400 একক এখানে লিখেছি, 75 টাকা দরে 400 একক 75 টাকা দিয়ে গুণ করে এখানে 30,000 টাকা হবে। এখন ক্রয় করলেই তো এটা বাড়বে, সেজন্য আমরা এটাই এখানে লিখব। কিভাবে লিখব? 800 আর 400 যোগ করে লিখব 1200, কেননা 800 ছিল, 400 নতুন আসলো, তাহলে মোট হলো 1200। আর টাকা আমার এখানে ছিল 61,000, আবার নতুন এসেছে 30,000, তাহলে 61,000 আর 30,000 যোগ করে 91,000। আবারও বলি, 800 একক ছিল, 400 একক নতুন ক্রয় করা হলো, মোট 1200 একক হলো। রেটটা প্রথমে লিখব না, ফাঁকা থাকবে। তারপরে আমরা এই 61,000কে টাকা আর এই টাকা, 2 টাকা যোগ করে এই টাকার ঘরে লিখব। এখন 1200 একক এর দাম 91,000 টাকা হলে 1 এককের দাম কত? 91,000 টাকে 1200 দিয়ে ভাগ করে এইখানে বসবে 75.83 টাকা। আবার দাগ দিব, দাগ দিয়ে 22 তারিখ ইস্যু করেছে, 22 তারিখ লিখব ইস্যু 900 একক। তো আমার এখানে 1200 একক আছে, 900 একক এখানে একবারে ইস্যু করলে আমরা জানি এখানে লিখতে হয়। তাহলে আমরা এই যে 10 তারিখ ইস্যু করেছিলাম যেভাবে, সেইভাবে এখানে ইস্যু করব। 900 একক এখানে লিখব, এই রেট লিখব 75.83, 900কে 75.83 দিয়ে গুণ করলে যে টাকা হয় এখানে লিখব। উদ্বৃত্ত কত হবে? 1200 ছিল, তার মধ্যে হতে 900 চলে গেল, 1200 ছিল, তার মধ্যে 900 ইস্যু হলো, থাকে 300, সেই 300 এখানে লিখব। রেট যা আছে তাই, এটা গুণ করে শেষে লিখব। আবার দাগ দিব,
27 তারিখ লিখব। 27 তারিখে আবার ইস্যু করেছে। কত একক? 100 একক। ওই 100 একক আবার এই ইস্যুর ঘরে লিখব। এখানে যে রেটটা আছে সেই রেটটা। একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা ইস্যু করব তখন এই উদ্বৃত্তর ঘরে যে রেট থাকবে সেই রেট এখানে বসবে। তাহলে এই রেট আমরা এখানে লিখব, এটা গুণ করে এখানে হবে। এখন উদ্বৃত্ততে কিভাবে লিখব? 300 ছিল 100 চলে গেল, 300 ছিল 100 চলে গেছে, ইস্যু হয়ে গেছে, থাকে 200। রেট যা আছে তাই থাকবে, এটা গুণ করে এখানে লিখব, আবার দাগ দিয়ে দিব। শেষে 27 তারিখের পরে আরেকটা লেনদেন আছে, যে ডান দিকে লিখেছি আমি, এখানে জায়গা দেয় সেজন্য ডান দিকে লিখেছি। 30 তারিখ বলেছে ঘাটতি 10 একক। 30 তারিখে ঘাটতি 10 একক। ঘাটতিটাও কিন্তু ইস্যুর মতো, ঘাটতির ফলে কমে গেছে, সেজন্য আমরা এই ইস্যুর ঘরে ঘাটতি লিখব 10 একক। এই যে রেট আছে সেই রেটই লিখব। 10কে এটা দিয়ে গুণ করে এখানে টাকা হবে। এবারে এখানে কত থাকবে? 200 এককের মধ্যে 10 ঘাটতি পড়েছে, তাহলে বাকি আছে 190। 200 থেকে 10 বিয়োগ করে 190। রেট যা আছে তাই থাকবে। এইটা থেকে এটা বিয়োগ করে, সরি, এটা গুণ করে এই টাকাটা কত হয় সেটা লিখব। এটা গুণ করে এখানে টাকা লিখব। আবার শেষেরটা বলছি আমি, 200 থেকে 10 বিয়োগ করে 190। রেট যা আছে তাই থাকবে, আর এই 190কে এই টাকা দিয়ে গুণ করে এখানে টাকা বসবে। এই যে 14,408 টাকা, এইটা হচ্ছে আমার সমাপনী মজুদ পণ্যের মূল্য। ফিফো পদ্ধতিতে, ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্য 14,408 টাকা। এইভাবে আমরা এই ভারযুক্ত গড় পদ্ধতিতে অঙ্কের সমাধান করতে পারি। আশা করি এখন তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যশোর বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ।